সময়টা ছিল অষ্টাদশ শতাব্দীর, আর যুগটা ছিল অরাজকতার যুগ। অষ্টাদশ শতাব্দীর অনেক অজানা কাহিনীর মধ্যে একটি কাহিনী বেগম মেরি বিশ্বাস, যা শুধুমাত্র কল্পনাই নয়, এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস। আর এই বেগম মেরি বিশ্বাসের মূল চরিত্র মরালি, যে জন্মেছিল এক মফস্বলের জমিদারের চাকরের ঘরে, তার ভাগ্যের চাকা কোন বিধির বিধানে বদলে গিয়েছিল তা একমাত্র ঈশ্বরই জানে। আর বোধহয় এই ঈশ্বরের নির্দেশেই এই কাব্যগ্রন্থ লিখেছিল উদ্ধব দাস। সে সময় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, সুবাদার, ফৌজদার ছিল একমাত্র রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের হুকুমে তখন রাজ্য ওঠে আর বসে। কিন্তু সেই রবার্ট ক্লাইভেরও ক্ষমতা হয়নি বেগম মেরি বিশ্বাসের দুঃখ ঘোচানোর। কি হয়েছিল আসুন শুনে নিই আজকের পর্বে। আমি জন্মেছিলাম এক মফস্বলের জমিদারের চাকরের ঘরে, কিন্তু ভাগ্যের কোনো বিধানে আমি আজকে আবার রাজরানী হয়েছি। আমারই সঙ্গে কত বেগম ছিল চেহেল সুতুনে, গুলশন বেগম, পেশমন বেগম, তক্কি বেগম, বব্বু বেগম, নানি বেগম, লুৎফুন্নিসা বেগম। তারা সব কোথায় গেল? আর আমি বা কোথায়? তখন আমার টাকা ছিল না, এখন অনেক টাকা হয়েছে। কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে মেরি বেগম চিৎকার করে উঠত, বলতো, কেন তুমি খুন করতে গেলে নবাবকে? নবাব তোমার কি ক্ষতিটা করেছিল? তাকে পৃথিবীর এক কোণে একটু বাঁচতে দিলে তোমার কোম্পানির কি এমন সর্বনাশ হতো? কোনো উত্তরই নেই। রবার্ট ক্লাইভ চুপ করে থাকত, কোনো জবাব দিতে পারত না। আর জবাবই বা কি দেবে? ক্লাইভ নিজেই কি জানতো অমন হবে? নিজেই কি জানতো মানুষের হিংসা অমন করে তার প্রতিশোধের পিপাসা পরিতৃপ্ত করবে? আর অমন করে প্রতিশোধের পিপাসা পরিতৃপ্ত না হলে মরালি কি এখানে এসে এই ক্লাইভের বাগান বাড়িতে বেগম মেরি বিশ্বাস নাম নিতে? নাকি কান্তকেই অমন করে? কিন্তু কান্তর কথা ভুলে যাওয়াই ভালো। তার কথা এখন থাক। আর শুধু কান্তর কথাই কেন, কান্ত, ঘসেটি বেগম, আমিনা বেগম, নানি বেগম সাহেবা, সকলের কথাই এখন থাক। ইতিহাসের যখন বিপ্লব ঘটে, তখন কে আপন কে পর, কে দূর কে নিকট, কে আত্মীয় কে শত্রু, সে বিচার থাকে না। নির্বিচারে মানুষের প্রতিশোধের স্পৃহাকে চরিতার্থ করলেই সে কৃতার্থ হয়ে যায়। কান্নার পরের কথা, অনুতাপ পরের কথা, সকলের আগে ইচ্ছা পূরণ। আর ইচ্ছা পূরণ করেই ইতিহাস তার গতিপথ সুগম করে তোলে। নইলে ঠিক সেই ভোরবেলায় বা হাতিয়ারগড়ে ডিহিদার রেজা আলী মুর্শিদাবাদে আসতে যাবে কেন? সেই 24শে জুন ভোরবেলা সারা শহরে যখন হইচই হট্টগোল চলছে, যখন রাস্তায় রাস্তায় লোকজন বেরিয়ে পড়েছে, যখন সবাই সবাইকে জিজ্ঞেস করছে কা হুয়া, ঠিক সেই সময় কি আসতে হয় ডিহিদার রেজা আলীকে? রেজা আলী এলেমদার লোক, সোজা আঙুলে যে ঘি বেরোয় না, এটা রেজা আলীর মতো সে যুগে আর কেউ অমন করে জানত না। নগরীতে সবাই উন্নতি চায়, খোশামত করে থাকে। কাজ দেখিয়ে হোক, পায়ে ধরে ভিক্ষে করে হোক, চাকরিতে উন্নতি হয়। কিন্তু যেই উপায়টা অত্যন্ত অব্যর্থ, সেই উপায়টাই রেজা আলী সাহেব চিরকাল অবলম্বন করে এসেছে। আর সেইটা হচ্ছে ওপরওয়ালাকে খুশি করা। ওপরওয়ালাকে খুশি করতে হলে জানা যায় ওপরওয়ালার দুর্বলতাটা কি। আর সেই দুর্বলতার জায়গাটার সন্ধান জানতে পারলে আর কি চাই? সেখানটাতেই সুরসুরি দিলেই তোমার কার্যসিদ্ধি। মেহেদি নেশারি হলো রেজা আলী সাহেবের ওপরওয়ালা, আর সেই মেহেদি নেশারের দুর্বলতার জায়গাটা হলো মেয়ে মানুষ প্রীতি। তাই হাতিয়ারগড়ে ছোটমশাইয়ের দ্বিতীয় পক্ষে রানী বিবিকে চেহেল সুতুনে পাঠিয়ে দিয়ে রেজা আলী ভেবেছিল এইবার উন্নতি একটা অবধারিত। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, উন্নতির কোনো সাড়া শব্দ নেই। শেষকালে টনক নড়ল। নিজামতের এত বড় একটা উপকার করল রেজা আলী, অথচ উন্নতিই হলো না তার। তখন মনে হলো নিশ্চয়ই কোথাও কিছু গোলমাল আছে। আর তখন থেকে লেগে পড়েছিল রেজা আলী।
হাতিয়ারগড়ে রাজবাড়ির আশেপাশে চর লাগালো। চর কিছুই করতে পারলে না। অনেক ভেবে ভেবে অনেক খোঁজ করে ব্যাপারটা একদিন জলের মতন পরিষ্কার হয়ে গেল। রাজবাড়িতে রানী বিবি নেই। তাহলে শোভারামের মেয়েটা কোথায় গেল? আর শোভারামের মেয়েটাই যদি বদল করে দিয়ে থাকে, তাহলে রানী বিবি কোথায় গেল? কোথায় তাকে লুকিয়ে রাখা হলো? আর এই ভাবনাই দিনরাত পাগল করে তুলল রেজা আলীকে। তারপর একদিন পাগলাটার সঙ্গে দেখা হলো। পাগলা উদ্ধব দাস। সে পাগলা মানুষ, গান গায় আর দুটি খায়। সেই উদ্ধব দাসই খবরটা দিলে। রেজা আলী এমনিতে কারোর খাতির করে না, কিন্তু উদ্ধব দাসকে খুব খাতির করলে সেদিন। পান জর্দা কিমাম খেতে দিলে। আর জিজ্ঞেস করলে, তুমি ঠিক জানো? উদ্ধব দাস বললে, আমি ঠিক জানবো না তো কে জানবে প্রভু? রেজা আলী জিজ্ঞেস করলে, তারপর? তারপর প্রভু, আমার বউ আমাকে তাড়িয়ে দিলে। তোমার নিজের বউ তোমাকে তাড়িয়ে দিলে? আগে আমার নিজের বউ আমাকে কেন তাড়াবে? আমার বউয়ের সঙ্গে তো আমাকে দেখাই করতে দিলে না মাগিটা। সাহেব কত করে বললে মাগিটাকে। ক্লাইভ সাহেব যে লোকটা খুব ভালো প্রভু। সাহেব দেখা করতে দিতে চেয়েছিল? হ্যাঁ প্রভু, ওই মাগিটাই যে সর্বনাশী। কে সেই মাগিটা? আগে প্রভু, সে আমার বউ ঝিউড়ি। আমার বউকে দেখাশোনা করে। মাগিটা খাপরনি মেয়ে মানুষ, আমাকে দেখলে মারতে তাড়া করে। তা কীরকম চেহারা বলো দেখিনি? উদ্ধব দাস যেই চেহারার বর্ণনা দিলে তার সঙ্গে হাতিয়ারগড়ের রাজবাড়ির ঝি দুর্গার চেহারা অবিকল মিলে গেল। রেজা আলীর চোখ সেই দিনই খুলে গেল। এতদিন ডিহিদারি করেছে রেজা আলী, অথচ এমন বোকা কখনো বনেনি। সোজা চর পাঠালে কলকাতার বাগবাজারের পেরিন সাহেবের বাগানে, আর সেইখান থেকে চর সন্ধান নিয়ে এসে জানালো যে সেখানে কেউ নেই, সবাই চলে গেছে। ক্লাইভ সাহেবও ফৌজ টোজ নিয়ে যুদ্ধ করতে গেছে নবদ্বীপের দিকে। তারপর অনেক হয়রানি গেল কয়দিন। শেষকালে খবর পাওয়া গেল কৃষ্ণনগর থেকে। অতিথিশালার ভিড়ের মধ্যে রেজা আলী চর হিন্দু সেজে উঠেছিল। সেইখানে দেখল উদ্ধব দাসও রয়েছে। আর একদিন থাকতে থাকতে খবর পেয়ে গেল রাজবাড়ির অন্দরে কোথা থেকে দুজন কোথাকার জেনানা এসেছে। তাদের জন্য আলাদা খাবার থাকবার বন্দোবস্ত হয়েছে। ক্লাইভ সাহেব যেদিন যুদ্ধ করতে নবদ্বীপের দিকে গেছে, সেই দিনই জেনানা দুইজন এসে রাজবাড়িতে উঠেছে। রাজবাড়ির রসুইখানা থেকে সব খবর আদায় করে চর খবরটা দিলে রেজা আলী সাহেবকে। রেজা আলী মুখে কিছুই বললে না, শুধু ছুঁচুলো গোফের দুটো দিক আরও ছুঁচুলো করতে করতে বললে, তবা তবা। তারপর যা করণীয় তাই করলে পরদিনই। এইবার আর লোক মারফত নয়, নকরিতে উন্নতি করতে হলে খবরটা মেহেদি নেসার সাহেবকে নিজে গিয়ে দিতে হবে। তাই রাত থাকতে বেরিয়ে পড়ল রেজা আলীর ফিরিঙ্গির পিঠে। নবাব যেখানেই থাকুক তাতে কিছু হরজা নেই। মেহেদি নেসার সাহেব থাকতে পারে, আর তার চেলা মনসুর আলী মেহের মোহরার থাকতে পারে। দপ্তর ফেলে আর কোথায় যাবে সবাই মিলে? তাই ভোররাত থাকতে থাকতেই মুর্শিদাবাদে পৌঁছে অবাক। এত হল্লা কেন? এত গোলমাল কিসের? চকবাজারের রাস্তায় এত ভোরে তো এত লোক বেরোয় না। বশির মিয়াও তখন সারাফত আলীর খুশবু তেলের দোকানের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে গিয়েছিল। এত হল্লা কিসের? ক্যা হুয়া? মাঝি মোল্লারা পাশেই দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। একবার যখন মেহেদি নেসার চরের কবলে পড়েছে তখন আর তাদের কোনো রেহাই নেই, তা জেনে নিয়েছে। ওদিকে কান্ত সারাফত আলীর কাছ থেকে মোহর আনতে গিয়েছিল। বশির মিয়া কিন্তু আর দাঁড়াতে পারলে না, আস্তে আস্তে একটু একটু করে পায়ে পায়ে এগোতে লাগল। তবে কি নিজামত বরবাদ হয়ে গেল? ফিরিঙ্গি ফৌজ কি মুর্শিদাবাদের চকবাজারে এসে হাজির হবে নাকি? ক্যা হুয়া ভাইয়া? একজন বললে, শোনা হ্যাঁ নিজামত পলট গেয়া। দূর বেউকুফ। বেউকুফ না বেবকুফ? নিজামত পাল্টে যাবে কেন? নবাব কি মারা গেছে? মেহেদি নেসার সাহেব কি পটল তুলেছে? কি বলছিস তুই বেল্লিকের মতো?
নাকি ঘুষি মেরে মুখ চ্যাপটা করে দেব তোর। কথাটা মনে মনে বললে বটে বশির মিয়া, কিন্তু অবস্থাটা দেখে ভালো বলে মনে হলো না। পায়ে পায়ে আরও এগিয়ে গেল। দুঃসংবাদ বোধহয় বাতাসের চেয়েও জোরে ছোটে। তবে কি সত্যি দুঃসংবাদ এসে গেছে? রাস্তায় চলতে চলতে হঠাৎ পেছনে কার গলা শুনে বশির মিয়া মুখ ফিরিয়ে দেখলে ডিহদার রেজা আলী সাহেব। আরে বশির মিয়া তুই? বশির মিয়া সেলাম করলে। সেলাম আলাইকুম জানাব। রাজধানীতে কি মনে করে? হাতিয়ারগড় হলে বশির মিয়াকে আমলই দিত না রেজা আলী সাহেব, কিন্তু মুর্শিদাবাদে অন্যরকম। রাজধানীর লোক, তার ওপর আবার মনসুর আলী মেহের মোহরার সাহেব বশির মিয়ার ফুপা। তাই ফিরিঙ্গির পিঠে বসে বসে বললে, মেহেদি নেসার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। সাহেব আছে তো শহরে? বশির মিয়া বললে, হ্যাঁ জানাব, সাহেব তো শহরে আছে, লেকিন বড় মুশকিল মে আছে। কেন, কি হলো? বশির মিয়া বললে, সে অনেক বাদ জানাব। মেহেদি সাহেব এখন আপনার সাথে মুলাকাত করতে পারবে না, অনেক কাম আছে সাহেবের। রেজা আলী সাহেব বললে, অনেক কাম হলে কি হবে, আমার ভি অনেক কামের কথা আছে সাহেবের সঙ্গে। তারপর চারিদিকে চেয়ে বললে, এত হল্লা হচ্ছে কিসের রে? কে জানে জানাব, বলছে নাকি নিজামত পালট গেয়া। সে কি রে, পাল্টে গেছে মানে? লোকগুলো বেল্লিক নাকি? তা সে যা ইচ্ছে বলুক, আমার কামটা যে খুব জরুরি। কীরকম? তুই বলবি না তো কাউকে? বড় বেউকুফি করে ফেলেছি রে বশির। আসলি রানী বিবি বলে যাকে চেহেল সুতনে সেইবার পাঠিয়েছিলুম, সে সাচ্চা রানী বিবি নয় রে। বশির মিয়া অবাক হয়ে গেল, বললে, সে কি জানাব? হ্যাঁ রে বশির, বড় বেউকুফি করে ফেলেছি। চেহেল সুতনে যাকে পাঠিয়েছি সে হলো আসলে হাতিয়ারগড়ের নকরের লেড়কি, আর আসলি রানী বিবি কেষ্টনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাবেলিতে লুকিয়ে আছে। বশির মিয়ার মাথার ওপর যেন সত্যি বাজ পড়ল। রেজা আলী বললে, হ্যাঁ রে, আমার চর নিজের চোখে দেখে এসেছে রানী বিবিকে। তাহলে মরিয়ম বেগম বলে কাকে মেহেদি নেসার সাহেব গ্রেপ্তার করলে? কে সে? সে কি রানী বিবি নয়? কি বলছেন আপনি জানাব? রানী বিবিকে যে আজ মেহেদি নেসার গ্রেপ্তার করে মতিঝিলে বন্দি করে রেখেছে একটু আগে। রেজা আলী অবজ্ঞার হাসি হাসল। আরে দূর, সে রানী বিবি নয়, সে হাতিয়ারগড়ের রাজবাড়ির নকর শোভারামের লেড়কি মরালি। আসলি রানী বিবিকে তো মহারাজার কেষ্টনগরের হাবেলিতে লুকিয়ে রেখেছে। লেকিন হাতিয়ারগড়ের রাজা ছোটমশাইকে তো গ্রেপ্তার করেছে মেহেদি নেসার সাহেব। তাজ্জব বাত তো। বশির মিয়া বললে, চলুন জানাব, মতিঝিলের দিকে যাই, সাহেবকে পাত্তা করি, চলুন। তারপর সেই ভিড়ের মধ্যে দিয়ে চলতে লাগলো দুইজনে, রেজা আলী ঘোড়ার পিঠে আর বশির মিয়া। কিন্তু হঠাৎ ওই দিক থেকে দুটো তানজাম আসতে দেখা গেল। চেহারা দেখে বোঝা গেল সামনেরটা নানি বেগম সাহেবার আর পেছনেরটা মেহেদি নেসার সাহেবের। সামনে দিয়ে তানজাম দুটো চলে গেল। বশির মিয়া কিছুই বুঝতে পারলে না। এত ভোরে নানি বেগম সাহেবা কী করতে এসেছিল মতিঝিলে? আবার চলেই বা যাচ্ছে কেন? কিন্তু পেছনে দৌড়তে দৌড়তে পিরালি খাঁ চলেছে। বশির মিয়া তাকে ডাকলে, পিরালি খাঁ, কি হয়েছে? নানি বেগম সাহেবা কোথায় যাচ্ছে? চেহেল সুতনে। কেন? রাত্রে মতিঝিলে এসেছিল কেন? তা মালুম নেই। চেহেল সুতনে কি হয়েছে? এত হল্লা হচ্ছে কেন চারিদিকে? পিরালি খাঁ বললে, নবাব লড়াই থেকে বাপস এসেছে। এই বলে সেখানে আর দাঁড়ালো না। তানজাম দুটোর পেছন পেছন চেহেল সুতনের দিকে দৌড়তে লাগল। আমি জানি তোমরা সকলে আমার সামনে মুখোশ পরে আছো, আমি মুখে কিছুই বলছি না, কিন্তু মির্জাফর আলী সাহেব, তুমি আর আমাকে প্রবঞ্চনা করতে পারবে না। আমাকে তুমি অর্বাচীন ভেবে এতদিন অবজ্ঞা করেছ, আর আমিও তোমাকে যখন তখন অপমান করে বুঝতে দিয়েছি যে আমি অর্বাচীন নই। কিন্তু এখন তোমার বুদ্ধির সঙ্গে আমার বিপদের মোকাবেলা হোক। আচ্ছা মির্জাফর আলী সাহেব,
আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি এখানে আসবার আগে আমার সামনে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি আমার বিরুদ্ধাচারণ করবেন না। মির্জাফর আলী এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবাবের সব কথাগুলো শুনছিল। এতক্ষণে উত্তর দিল, বললে, সে কথা তো এখনও আমি বলছি আলী জাহাঁ। আপনি সত্যিই আমার বিরুদ্ধাচারণ করবেন না? সত্যি বলছেন? হ্যাঁ আলী জাহাঁ, সত্যি বলছি। নবাব মির্জা মোহাম্মদ আর নিজেকে সম্বরণ করতে পারলে না। উঠে দাঁড়িয়ে মির্জাফর আলীকে জড়িয়ে ধরলে, বললে, কিন্তু তাহলে আমার বড় ভয় কেন করছে আলী সাহেব? কিসের ভয় আলী জাহাঁ? কেন মনে হচ্ছে আপনি আমার দলে নন? আপনি ওদের দলে আলী সাহেব। মনে হচ্ছে আমার কেউই নেই, আমি একলা, আর আমার চারপাশে কেবলই সব দুশ্মন। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না কেন আলী সাহেব? আপনি থাকতে আমাকে কেন এত অসহায় বলে মনে হচ্ছে? মির্জাফর মির্জার হাত ছাড়িয়ে নিয়ে বললে, আপনি স্থির হন আলী জাহাঁ। আপনারা সবাই বিরুদ্ধে গেলে আমি কেমন করে স্থির হয়ে থাকি আলী সাহেব? আমার মাথার উপর এত দায়িত্ব নিয়ে আমি কি করে স্থির হতে পারি? আপনারা যখন কাল রাত্রে সবাই চলে গেলেন, তারপর থেকে কি আমি ঘুমিয়েছি? জানেন আলী সাহেব, আমার সোনার কলকেটা পর্যন্ত কে চুরি করে নিয়ে গেছে। তাঁবুর কাপড়টা কে খানিকটা ছুরি দিয়ে কেটে নিয়ে গেছে। এরা কি মনে করেছে আমি মারা গিয়েছি? আমার মরা পর্যন্ত কি এরা অপেক্ষা করতে চায় না? নিজামত কি নেই? খোদা তালাও কি মারা গেছে বেহেস্তে? দুনিয়ার ইনসান কি সবাই জানোয়ার হয়ে গেছে? মির্জাফর সাহেব বললে, আপনি চুপ করুন আলী জাহাঁ, আমি তো আছি। কিন্তু কোথায় আছেন আপনি? সকাল থেকে 200-300 সেপাই আমার মারা গেল, আপনারা তো কিছুই করলেন না। ওই দেখুন, আমার মীরমদন এখনও আমার সামনে পড়ে রয়েছে, ও কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। কিন্তু আপনারা তো কর্নেল ক্লাইভকে মেরে ওর বদলা নিতে পারলেন না। আপনাকে কিছু ভাবতে হবে না আলী জাহাঁ, আমি তো বলছি আমি আছি। মির্জা মোহাম্মদ বললে, আপনি আছেন তো বলছেন, কিন্তু আমি কেমন করে বিশ্বাস করব যে আপনি আছেন? আপনি কখন কাজ করে দেখাবেন যে আপনি আছেন? আপনার ফৌজরা যে গুলি ছুঁড়ছে তার কি একটাও ফিরিঙ্গিদের ফৌজের ওপর গিয়ে পড়েছে? আর শুধু আপনি কেন, রাজা দুর্লভ রাম, ইয়ারলুথুপ খাঁ, তারাই কি একটা ফিরিঙ্গি ফৌজের গায়ে আঁচড় কাটতে পেরেছে? তাহলে আমি কেমন করে বুঝব যে আপনারা আমার পেছনে আছেন? একবার আমি হালসি বাগান থেকে ইজ্জত হারিয়ে পালিয়ে এসেছি, এবারেও কি আমি আপনার হিন্দুস্থানের সকলের ইজ্জত নিয়ে পালিয়ে যাব বলতে চান? বলুন, আপনার কি মতলব আলী সাহেব? চুপ করে থাকবেন না, কথা বলুন। হঠাৎ ওই দিক থেকে একটা কামানের বিকট শব্দ কানে এলো। ওই দেখুন আলী সাহেব, ওদের কামানের কেমন শব্দ হয়। আমাদের কামানের শব্দ কেন নেই? আমাদের কামানগুলো কি খারাপ? আমাদের কামানগুলো কি ভোঁতা? মির্জাফর আলী তাড়াতাড়ি বাইরে চলে যাচ্ছিল, বললে, আমি যাই, দেখে আসি আলী জাহাঁ। না, যাবেন না। আপনি দাঁড়ান আলী সাহেব, আপনার সঙ্গে কথা আছে। আজ আমি সব কথার ফায়সালা করে ফেলতে চাই। আমার মীরমদন বেঁচে থাকলে আজ আমি আপনাকে এমন করে বলতাম না। সে চলে গিয়ে আমাকে খোঁড়া করে দিয়ে গিয়েছে। মির্জাফর আলী কথার মধ্যেই হঠাৎ বললে, কেন আলী জাহাঁ, আপনার মীরমদন নেই বটে, কিন্তু আপনার মোহনলাল তো আছে। আপনি দেখছি এখনও সেই কথাটা ভুলতে পারেননি আলী সাহেব। আমি জানি আপনি এখনও এই বিপদের সময়েও আমার উপর রাগ করে আছেন, কিন্তু সত্যি বলুন তো, আপনার সঙ্গে কি মোহনলালের তুলনা? মির্জাফর আলী সাহেব চুপ করে রইল। আপনার কাছে শুধু একটাই অনুরোধ, আর একটা দিন আমার যুদ্ধটা চালিয়ে দিন আপনি আলী সাহেব, যেমন করে হোক চালিয়ে দিন। তারপরে আমার আর ভাবনা নেই। জেনারেল ল কাল কিংবা পরশুই এসে পড়বে, তখন আর আপনাকে আমি বিরক্ত করব না। বলুন, আপনি চালিয়ে যাবেন?
ইয়ারজান পাশে দাঁড়িয়ে সব শুনছিল। এতক্ষণে বললে, হ্যাঁ আলী সাহেব, এমন সময় আপনি আর না বলবেন না। আপনি বলুন। হ্যাঁ, আপনার ওপর বাংলা মুলুকের ভবিষ্যৎ নির্ভর করছে। আর ওদিকে তখন কর্নেল ক্লাইভ চিৎকার করে উঠেছে, কিলপ্যাট্রিক! কিলপ্যাট্রিকের সোলজাররা তখন দেখা গেল পেছন দিকে হটে আসছে। মেজর কিলপ্যাট্রিক তার সৈন্যদের সরিয়ে নিয়ে যাচ্ছে খালের দিকে। স্টপ! দেয়ার স্টপ! দৌড়তে দৌড়তে ক্লাইভ সোজা মেজর কিলপ্যাট্রিকের সামনে গিয়ে হাজির। কি করছো? ওদের হটাচ্ছ কেন? মেজর কিলপ্যাট্রিক বললে, ওপাশ থেকে এনিমি এবার ফায়ারিং বন্ধ করেছে, সেজন্যই হাইট আউটের মধ্যে ওদের সরিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো চাই এনিমি সামনে এগিয়ে আসুক। সামনে এগিয়ে এলে আমরা ওদের আর্মির কাছে পিষে মারা যাব। ক্লাইভ আরও রেগে গেল, বললে, কিন্তু আমরা পিছিয়ে এলে যে ওরাও পিছিয়ে যাবে। মেজর কিলপ্যাট্রিক বললে, কিন্তু তাতে ক্ষতি কি? আমাদের আর্মিরা একটু রেস্ট পাবে। কিন্তু রেস্ট আগে না ভিক্টরি আগে? আমার সোলজাররা মারা গেলে কারা ভিক্টরি আনবে? তুমি তর্ক করো না। ডোন্ট লেট দ্য সোলজার গো অ্যাহেড। কামান বন্দুক নিয়ে সবাই এগিয়ে যাক সামনের দিকে, তাহলেই এনিমি লাইন্স এগিয়ে আসবে। আমি তো সেটাই চাই। আমি এই যুদ্ধ প্রলং করতে চাই না। জেনারেল ল আসবার আগেই আমি ওয়ার খতম করে দিতে চাই। গো অন, ফায়ার! ব্যাটালিয়ান, ফরওয়ার্ড, কুইক, ফায়ার! হঠাৎ ফিরিঙ্গি আর্মির সেপাইদের মধ্যে যেন বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। ফরওয়ার্ড, কুইক, ফায়ার! 20 জন ইংলিশ আর্মির লোক মারা গেছে, সে যাক, কিন্তু কোম্পানির জন্য আমাদের সব কিছু স্যাক্রিফাইস করতে হবে। দরকার হলে মরতে হবে। উই মাস্ট ডু আর ডাই। ফায়ার! ফায়ার! খবরটা ঘসেটি বেগমের কানে গেছে, আমিনা বেগম সাহেবারও কানে গেছে। এক একজন নিজের মহলে বসে খবরটা শুনেছে আর বাদীদের ডেকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে রে বাদী, ক্যা হুয়া? একদিন নবাব আলীবর্দী খাঁর আমলে তার মেয়েরা সব পরামর্শ করত বাবজানের সঙ্গে। কেমন করে মসনদ চালাতে হয় তারই পরামর্শ। দরকার হলে যে তোমার উপকার করবে তাকেও খুন করতে পেছলে চলবে না। এই দুনিয়াটা শুধু সততা দিয়েই চলে না, চলে ষড়যন্ত্র করে, খুন খারাপি করে আর মোহরের জোরে। আমি তো সজা সরল পথে মসনদ পাইনি, আর নবাবী নীতিতে একে অসৎপথ বলে না। যতক্ষণ মসনদ আমার, ততক্ষণ আমি নবাব। তুমি যদি তা কেড়ে নিতে পারো, তখন তুমি নবাব। আর এটাই দুনিয়া। সুতরাং যে কোনো রকমে মসনদ আঁকড়ে ধরে রাখতে হবে। মসনদে যতক্ষণ তুমি বসে আছো, ততক্ষণ সবাই তোমাকে কুর্নিশ করবে। তুমি যেই সরে যাবে, তখন সবাই কুর্নিশ করবে অন্য লোককে। আর এই কানুন চিরকালের কানুন। এই কানুন খোদাতালা আল্লাহর কানুন। এই কানুন বদলায় না, বদলায়নি, আর কখনো বদলাবে না। তখন আমিনা বেগম, ঘসেটি বেগম, মায়মানা বেগম সবাই বেশ ছোট, আর সেই ছোট বয়স থেকেই বাবজানের কাছে শুনে এসেছে এই সমস্ত কথা। শিখে এসেছে কাকে বলে নবাবী, কাকে বলে ষড়যন্ত্র, কাকে বলে খুন খারাপি। আর তারপর একে একে সবাই বড় হয়েছে, সকলের বিয়ে হয়েছে, আর সবাই দেখেছে মানুষের জীবনের একমাত্র স্বাদ হওয়া উচিত বাংলা মুলুকের মসনদ পাওয়া। তার জন্য যদি পরপুরুষের সঙ্গেও এক বিছানায় শুতে হয়, তাতেও আপত্তি করতে নেই। তাতে তোমার জাত যাবে না, বরং ইজ্জত আরও বাড়বে। ইজ্জত শুধু থাকে টাকায়, থাকে প্রতিষ্ঠায়, প্রতিপত্তিতে আর খেতাবে। মেয়েরা বরাবরই জেনে এসেছে টাকা থাকলেই তোমার সব রইল। চরিত্র, স্বভাব, ওগুলো গ্রামের সাধারণ মানুষদের জন্য। আমির ওমরাহ বেগমের ওসব থাকতে নেই। ওগুলো উন্নতির পথে বাধাই কেবল। ওরাও টাকা, ফুর্তি করো, কামাও, আর কিসে আরও প্রভাব প্রতিপত্তি বাড়ে তার জন্য ষড়যন্ত্র করো। কিন্তু মুশকিলটা শুরু হয়ে গেল মির্জা মোহাম্মদের নবাবি পাবার সঙ্গে সঙ্গে।
ষড়যন্ত্রের যেন জাল গড়ে উঠল নিজামতে। প্রতিযোগিতা শুরু হয়ে গেল আমিরে আমিরে, ওমরায় ওমরায়, আর বেগমে বেগমে। আমিনা বেগমের সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল মির্জা মোহাম্মদের। মির্জা মোহাম্মদের সঙ্গে ঝগড়া শুরু হলো ঘসেটি বেগমের। ঘসেটি বেগমের সঙ্গে ঝগড়া শুরু হলো আমিনা বেগমের। আর কার সঙ্গে কার ঝগড়া বাঁধল না সেটা বলা শক্ত। সকলেই ভাবল কবে মির্জা মোহাম্মদ মরে, যেন মির্জা মোহাম্মদ মারা গেলেই মসনদরা তারই ভাগে আসবে। যেই বাদীটা খবর এনেছিল সে বকশিস পেয়ে গেল একটা মোহর। তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ ছোটি বেগম, আমি ঠিক শুনেছি। কার কাছে শুনলি? খোজা সর্দার পিরালি খাঁও বলছিল, বরকত আলীও বলছিল। নানি বেগম সাহেবা কোথায়? মতিঝিলে। ওরা দুজনেই তো নানি বেগম সাহেবাকে ডেকে আনতে গেছে ছোটি বেগম। ছোটি বেগম আর দেরি করলে না। অনেক দিন ধরে নজরবন্দি হয়েছিল চেহেল সুতুনে। সেই মতিঝিল, কত সাধের মতিঝিল তার। মতিঝিলের এক একটা পাথরের সঙ্গে জড়িয়েছিল ঘসেটি বেগমের জীবন। জাহাঙ্গীরাবাদের স্বামীকে রেখে মতিঝিলের মধ্যেই তার দিন কাটত। আলিবর্দী খাঁ আদর করে বড় মেয়ের নাম দিয়েছিল মেহেরুন্নিসা, তাই থেকে শেষকালে মেহের। রাজা রাজবল্লভও তাকে আদর করে মেহের বলেই ডাকত। হোসেন কুলি খাঁ অনেক রাত্রে লুকিয়ে লুকিয়ে আসত তার শোবার ঘরে, এসে ডাকত মেহের। আর শেষ পর্যন্ত ছিল নজরকুলি খাঁ। আহ, কি খুবসুরতি না ছিল চেহারা! মার্বেল পাথরের মতো তেল তেল হাত পা, মুখ চোখের গড়ন। ছোটি বেগম পাগল হয়ে গিয়েছিল সেই নজরকুলিকে দেখে। আজ সব কোথায় গেল তারা? ঘসেটি বেগম বললে, দেখ তো বাইরে ফটকে পাহাড়দার আছে কে? বাদীটা বললে, কেউ নেই ছোটি বেগম, আজ সব বিলকুল বেসামাল হয়ে গেছে চেহেল সুতুনে। আর নবাব? নবাবের সঙ্গে কেউ আসেনি? নবাব একলাই লড়াই থেকে বাপস এসেছে ছোটি বেগম। এসে চেহেল সুতনে লুৎফুন্নিসা বেগম সাহেবার মহলে গিয়েছিল, আর সেইখান থেকে আমির ওমরাওদের তলব দিয়েছে মোলাকাত করবার জন্য। কেন? নবাব আবার ফৌজ বানাবে শুনছি, নয়া ফৌজ, আর সেই নয়া ফৌজ নিয়ে ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই করবে। ঘসেটি বেগম সব শুনলে, তারপর বললে, তুই একটা কাজ করতে পারবি রাবেয়া? আমাকে তোর পেশোয়াজ দিতে পারবি? তুই আমার সাজ পোশাক পরে আমার ঘরে বসে থাক, আমি তোর পোশাক পরে একবার চেহেল সুতনের বাইরে যাব। কেন ছোটি বেগম, বাইরে যাবেন কেন? ঘসেটি বেগম বললে, শিগগির দে, আর বখত নেই, এটাই আমার সুযোগ। এই সুযোগ ছাড়লে আমার আর সুযোগ আসবে না জীবনে। কিন্তু যদি কেউ দেখতে পায় আপনাকে ছোটি বেগম, যদি কেউ ধরে ফেলে? কে আর ধরবে? সবাই তো এই সুযোগই খুঁজছিল। এতদিন পর যদি সুযোগটা এসেছে, একে আমি ছাড়ব না। দে, তোর পোশাকটা দে। রাবেয়া নিজের পোশাকটা খুলে দিলে ছোটি বেগমকে। বহুদিন আগে একদিন ঘসেটি বেগম মনে মনে একটা ক্ষীণ আশা পোষণ করেছিল যে একদিন বড় হয়ে তারই ছেলে মুর্শিদাবাদের মসনদে বসবে। ঘসেটি বেগম সেই ছেলের আড়ালে বসে এই বাংলা, বিহার, উড়িষ্যা মুলুকের মালকিন হবে। কিন্তু সেই ছেলে চলে গিয়েছিল, আর তারপর কোলে টেনে নিয়েছিল আমিনার ছেলেকে। সে হলো একরামউদ্দৌলা। সেও একদিন মারা গেল। তার 11 বছর বয়সেই ঘসেটি বেগমের সব আশা চুরমার করে দিয়ে চলে গিয়েছিল। কিন্তু এইবার কেমন করে আমাকে ঠেকাবে তুমি মির্জা মোহাম্মদ? আপনি এখন কোথায় যাবেন ছোটি বেগম? তোর কোনো ভয় নেই রে রাবেয়া, আমি ফিরে আসব। মুর্শিদাবাদের মসনদ এটা আমিই নেব। কিন্তু যাবেন কোথায়? তুই কাউকে বলবি না বল? না, কাউকে বলবো না ছোটি বেগম, আমি শুধু জেনে রাখব। ঘসেটি বেগমের তখন সাজ পোশাক বদলানো হয়ে গেছে। বললে, আমি যাব নজরকুলি খাঁর কাছে। নজরকুলি খাঁ? রাবেয়া জানত নজরকুলি খাঁর কথা। একদিন সেই নজরকুলি খাঁই কত টাকা, কত মোহর ঠকিয়ে নিয়ে ছোটি বেগমের কাছ থেকে চলে গিয়েছিল। যেদিন নবাব মতিঝিলে হামলা করে ঘসেটি বেগমকে বন্দি করে নিয়ে চেহেল সুতনে পড়েছিল,
সেদিনই সেই নজরকুলি খা ঘসেটি বেগমের মোহর, হিরে জহরত, সোনা চাঁদি ফৌজের সেপাইদের হাত করবে বলে নিয়ে পালিয়ে গিয়েছিল, আর আসেনি। আর আজ এতদিন পর সেই নজরকুলি খার কাছেই যাবে ছোটি বেগম। তুই একবার বাইরে গিয়ে দেখে আয় তোরে রাবেয়া, সামনে কেউ আছে কি না। রাবেয়া মহলটার ফটকে গিয়ে উঁকি মেরে চারদিকে দেখলে চেহেল সুতনের ভেতরে যেন কারা কথা বলছে, কারা যেন তস্ত্র পায়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে। সব ওলট পালট, সব বিশৃঙ্খল হয়ে গেছে চারিদিকে। ইনসাফ মিয়া নহবত বাজাতে বাজাতে হঠাৎ থামিয়ে দিয়েছে টরির আগের আলাপ। আবছা আবছা আলো অন্ধকারের মধ্যে চেহেল সুতনের চেহারাটা যেন আমূল বদলে গেছে। ভোরবেলায় চেহেল সুতনের কোনো স্পন্দন এমনিতেই থাকে না, এমনিতেই সবাই ঘুম থেকে দেরি করে ওঠে। তার মধ্যে আজই প্রথম ব্যতিক্রম হয়েছে। ঘসেটি বেগম নিঃশব্দে পা বাড়াল। অন্যদিন পাহারাদার মোতেন থাকে মহলের ফটকে, কড়া নজর রাখে ঘসেটি বেগমের মহলের ওপর। আজ সব ফাঁকা রয়েছে, কেউ কোথাও নেই। দূরে কোথাও কারোর পায়ের শব্দ হলো যেন। ঘসেটি বেগম বাঁদির বোরখা পড়েছে, কারোর চিনতে পারবারও কথা নয়। তবুও ভয়ে ভয়ে এগোতে হয়। অথচ আবিদি খাওয়ার সময়ে এই চেহেল সুতুরের মধ্যে কত প্রতাপ ছিল তার, কত দাপট ছিল। নবাবের বড় মেয়ে, কোনোদিন কোনো জিনিস মুখ ফুটে চাইতে হয়নি, না চাইতেই পাওয়াটা সেই বড় মেয়ের নিয়ম। শুধু যে একটা জিনিস মন প্রাণ দিয়ে চেয়েছিল, সেটাই এখনো পাওয়া বাকি রয়েছে, আর সে হলো এই মসনদ। কে? কন? আগে হলে ধমক দিত চেহেল সুতুনের ছোটি বেগম, কিন্তু আজ তার অন্য পরিচয়। আজকের পরিচয় নিয়ে মাথা উঁচু করে কথা বলা বেমানান। আজকে শুধু কুর্নিশ করার পরিচয়, আজকে শুধু হুকুম তামিল করবার পরিচয় তার। যে শব্দটা একবার দূর থেকে আঘাত করেছিল, সে তার কোনো সাড়া না পেয়ে আরও জোরে তাগিদ দিলে, কন হ্যাঁ? একবার মনে হয় ধমক দেয় উল্লুকটাকে, দূর বেল্লিক। কিন্তু তখনই নিজেকে সামলে নিয়ে জবাব দিলে, मैं राबेया हूं। कौन राबेया? ঘসেটি বেগম কি বাদী? আর কোনো বাধা নেই। আর একটা ফটক পেরোতে পারলেই একেবারে বাইরের দুনিয়া। তখন নজরকুলি খাঁ আছে, নিজে আছে, আর আছে মোহর, আর আছে সোনার গয়না। বহু উপহারই পেয়েছে জীবনে, বাপজানের কাছ থেকে, রাজা রাজবল্লভের কাছ থেকে, নজরকুলির কাছ থেকে, বেগমের কাছ থেকে তারা অনেক নিয়েছে, কিন্তু তারই মধ্যে কিছু কিছু উপহার হয়েও ফিরে এসেছে। এতদিন গায়ের গয়না হয়ে সেগুলো তারা শুধু রূপের বাহার বাড়িয়েছে, জওয়ানি বাহার বাড়িয়েছে। এইবার সেগুলো ইজ্জতের বাহার বাড়াবে। তুমি আমাকে ভয় পেয়ে ছেড়ে চলে গিয়েছিলে নজরকুলি খাঁ। তুমি আমাকে মদত দেবে বলে আমার হিরে জহরত, মোহর, সোনা চাঁদি সব কিছু নিয়ে আর ফিরে আসনি। কিন্তু তোমার সেই শ্বেত পাথরের মতো হাত, পা, বুক, চোখের কথা আমি ভুলতে পারিনি। আমি শুনেছি তুমি জুয়ায় সব টাকা নষ্ট করেছ, কিন্তু তবুও আমি তোমাকে ভুলতে পারিনি নজরকুলি। তুমি কাশি থেকে ফিরে এসে আবার চকবাজারের খুলিতে এসে উঠেছ। আমার সঙ্গে কত দিন মোলাকাত করবার জন্য কোশিশ করেছ। তখন তোমার সঙ্গে দেখা করবার এখতিয়ার ছিল না আমার, কিন্তু এইবার এখতিয়ার মিলেছে। এবার তুমি আমাকে মদত দাও নজরকুলি খাঁ। এবার আমার দুশ্মন খতম হয়েছে, নবাব সিরাজউদ্দৌলা বরবাদ হয়েছে। এটাই সুযোগ, এটাই সুযোগ নজরকুলি খাঁ। এইবার তুমি আমাকে মদত দাও। চকবাজারের রাস্তায় তখন বেশ ভিড়। সবাই কি জানতে পেরেছে নবাব লড়াইতে হেরে ফৌজ ছেড়ে পালিয়ে এসেছে? রাস্তার এক পাশ দিয়ে চলতে চলতে কেমন যেন ভয় করতে লাগলো ঘসেটি বেগমের। সবাই জিজ্ঞেস করছে সবাইকে, ক্যা হুয়া হে ভাইয়া? তবে কি কেউ জানে না এখনো? অল্প অল্প আলো ফুটতে আরম্ভ করেছে পূবের দিকের মঞ্জিলের মাথায়। জুম্বা মসজিদের মিনার চারটি ছায়ার মতো দাঁড়িয়ে আছে আসমানের গায়ে হেলান দিয়ে। ঘসেটি বেগম আরও জোরে পা চালিয়ে দিলে, কিন্তু জীবনে কখনো যে পায়ে হেঁটে বাইরে বেরোয়নি, তার কি আর অত জোরে পা চালানো পোষায়?
পেছন থেকে কারা যেন শীষ দিয়ে উঠল। ঘসেটি বেগম আরও ভয় পেয়ে গেছে। ওরে ইয়ার, চেহেল সুতনের বেগম রে, প্যাদলে চলেছে। দূর ইয়ার, ও বেগম নয়, বাদী। কোনো রকমে তাদের এড়ানো গেল। কোনো রকমের আর কিছু দূর গেলেই নিশ্চিন্ত হওয়া যায়। তোমার সব পাতা আমাকে আমার বাদী দিয়েছে নজরকুলি খাঁ। আমি শুনেছি তুমি খুব কষ্টে আছো, তুমি খুব তাকলিফে আছো। কিন্তু আমি কি করব বলো? আমাকে যে এতদিন নজরবন্দি করে রেখেছিল ওই শয়তানটা, আমি কেমন করে তোমার সঙ্গে দেখা করব বলো? আজ আমি স্বাধীন, আজ আমি স্বাধীন নজরকুলি খাঁ। আমি আমার যা কিছু আছে সব এনেছি সঙ্গে করে। আমার যে গয়না আছে সঙ্গে, তার দাম 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা দিয়ে তুমি ফৌজ বানাও নজরকুলি খাঁ। নবাব এখন ফতুর হয়ে গেছে। নবাবের এখন ফৌজ নেই, টাকা নেই, মোহর নেই, আমির নেই, ওমরাও নেই। এই সময়েই তুমি চেহেল সুতুনে হামলা করো। তারপর যেমন করে মির্জা মোহাম্মদ হোসেন কুলি খাঁকে খুন করেছে, তেমনি করে তুমি সেই খুনের বদলা নাও নজরকুলি খাঁ। ঘসেটি বেগম বোরখার ভেতরে জেবরের পুটলিটা ভালো করে আঁকড়ে ধরলে। কন হো তুম? ঘসেটি বেগম একেবারে সামনাসামনি পড়ে গেছে একজনের। তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল, কিন্তু লোকটা সামনে পথ আটকে দাঁড়ালো। বললে, কোনো ডর নেই, বলো কে তুমি? ঘসেটি বেগম বললে, আমি ঘসেটি বেগমের বাঁদি। নাম কি? রাবেয়া। বোরখার ভেতরে মুখের চেহারাটা দেখা যায় না, তবুও যেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ভেতরটা দেখবার চেষ্টা করলে লোকটা। তারপর বললে, কোথায় যাচ্ছ তুমি এখন? ঘসেটি বেগম কি বলবে ঠিক বুঝতে পারলে না, অথচ জবাব না দিলে রেহাইও নেই লোকটার হাত থেকে। বলো, কোথায় যাচ্ছ তুমি এখন? নজরকুলি খাঁর হাবেলিতে। নজরকুলি খাঁর হাবেলি কোথায়? সে তো ঝুপড়ি। সে তোমার কে হয়? আমার ভাই। সেখানে কেন যাচ্ছ এখন? ঘসেটি বেগমের ইচ্ছে হলো লোকটার গালে একটা চড় কষিয়ে দেয়, কিন্তু ধরা পড়ে যাবার ভয়ে চুপ করে রইল। বলল, এখন সেখানে যাচ্ছ কেন? ঘসেটি বেগম বললে, চেহেল সুতন থেকে পালিয়ে এসেছি, সেখানে গোলমাল বেঁধেছে। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বললে, নজরকুলি খাঁর বাড়ির রাস্তা তুমি চিনতে পারোনি, রাস্তা ভুল করেছ। তুমি আমার সঙ্গে এসো। ঘসেটি বেগম তখনও নড়ে না দেখে লোকটা ধমক দিয়ে উঠল, এসো। ঘসেটি বেগম কোনো উপায় না দেখে লোকটার সঙ্গে চলতে লাগল। আশেপাশে সবাই তাদের দিকে চেয়ে দেখছে। এই ভালোই হলো, এইবার আর কেউ তাকে বিরক্ত করবে না। লোকটা তাকে ঠিক রাস্তায় পৌঁছে দেবে। তুমি আগে কখনো নজরকুলি খাঁর বাড়িতে গিয়েছিলে? ঘসেটি বেগম বললে, না। তবে তুমি তো মহিমাপুরের দিকে যাচ্ছিলে, ওটা তো মতিঝিলের রাস্তা, আর নজরকুলি খাঁ তো থাকে চকবাজারের রাস্তায়। এসো, আমি তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। ঘসেটি বেগম আর কোনো কথা না বলে লোকটার সঙ্গে চলতে লাগল। কিন্তু নজরকুলি খাঁর বাড়ির সামনে অনেক ডাকাডাকি করেও তাকে পাওয়া গেল না। একটা চাকর বাইরে বেরিয়ে এসে বললে, খাঁ সাহেব কাল রাতে বেরিয়েছে, এখনও বাড়ি ফেরেনি। কখন ফিরবে? তার কোনো ঠিক নেই বাবুজি, নাও ফিরতে পারে। ঘসেটি কেমন যেন হতাশ হয়ে গেল। এত দূরে এসে এত কাণ্ড করেও দেখা হলো না। কিন্তু সময়ও যে নেই হাতে, আর যা কিছু করতে হবে সব এক্ষুনি করতে হবে, আর দেরি করলে চলবে না। নবাবী ফৌজ ফিরে আসবার আগেই সব খতম করে ফেলতে হবে। এখন কোথায় যাবে? চেহেল সুতনে ফিরে যাবে? ঘসেটি বেগম বললে, না, নজরকুলি খাঁ ফিরে এলে আমি আবার তার সঙ্গে দেখা করতে যাব। কিন্তু ততক্ষণ কোথায় থাকবে? আমার খুলিতে চলো। এই বলে আর সম্মতির অপেক্ষা না করে সোজা সারাফত আলীর খুশবু তেলের দোকানের পেছন দিকে গিয়ে ডাকলে, বাদশা। বাদশা দরজা খুলে অবাক হয়ে গেছে কান্তবাবুকে দেখে। বললে, কান্তবাবুজি আপনি? সঙ্গে?
এ চেহেল সুতনের এক বাঁদি ভাইয়ের কোঠিতে যাচ্ছিল, রাস্তা ভুল হয়ে গেছে, তাই সঙ্গে করে নিয়ে এসেছি এখানে। এখানে এখন থাকবে। বাদশা সামনে গিয়ে কান্তর ঘরের দরজাটা খুলে দিয়ে বাইরে চলে গেল। ঘসেটি বেগম তখন ভেতরে ভেতরে থরথর করে ভয়ে কাঁপছে। কান্ত চারিদিকে চেয়ে দেখলে কেউ কোথাও নেই। বললে, এইবার বলো, কে তুমি? আমি তো বলছি আমি রাবেয়া। কান্ত বললে, সে তো বুঝলাম, এখন সত্যি কথাটা বলো। এই বলে আর দেরি না করে খপ করে বোরখার মুখটা খুলে দিয়েছে। দিতেই 2 হাতে মুখ ঢাকা দিয়ে দিয়েছে ঘসেটি বেগম সাহেবা। কিন্তু তার আগেই কান্ত স্পষ্ট দেখতে পেয়েছে মুখখানা। তুমি তো রাবেয়া নও, বলো তুমি কে? ঘসেটি বেগম তখন আর্তনাদ করতে উঠছিল। না না, চেঁচিও না, সব জানাজানি হয়ে যাবে। বলো, কে তুমি? ঘসেটি বেগম তখনও মুখ ঢেকে আছে। বললে, কাউকে বলো না তুমি, আমি ঘসেটি বেগম। ঘসেটি বেগম? এতদিন যার নাম শুনে এসেছে সেই ঘসেটি বেগম? তারপর আস্তে আস্তে নিজের মাথায় হাত ঠেকিয়ে বললে, কিছু ভাববেন না, আমি কাউকে বলবো না। আমি নিজেও চেহেল সুতন থেকে পালিয়ে এসেছি। ঘসেটি বেগম হঠাৎ এতক্ষণে মুখটা তুলে সোজা লোকটার মুখের দিকে তাকালো। দেখতে দেখতে কেমন যেন সন্দেহ হলো। চেহেল সুতন থেকে পালিয়ে এসেছ? কে তুমি? আমার কথা আপনি কাউকে বলবেন না। আমার নাম মরিয়ম বেগম। এই বলে গায়ে জড়ানো ওড়নিটা খুলে ফেললে। তারপর আবার সেটা গায়ে জড়িয়ে নিয়ে বললে, আমাকে এরা এখানে কান্ত বলেই সবাই ডাকবে, আপনি যেন কাউকে বলে দেবেন না। 24শে জুন 1757 সালের সেই ইতিহাস বাংলা মুলুকের এক চূড়ান্ত সন্ধিক্ষণের ইতিহাস। ইতিহাসই বটে, কিন্তু তা লজ্জার, অগৌরবের আর পরাজয়ের ইতিহাস। সেই দিনটার জন্য সেদিন বাংলার মসনদে কোনো নবাব ছিল না, আর নবাব থাকলেও সেই নবাবের কোনো মর্যাদা ছিল না, সেই নবাবের কোনো অস্তিত্ব ছিল না, সে নবাবের কোনো অধিকারও ছিল না। আর ঠিক সেই দিনই মেহেদী নেশার সাহেব এসে পৌঁছেছিল তার নিজামতি অধিকার প্রতিষ্ঠা করতে। হাতিয়ারগড়ের ছোটমশাই হিরণ্যনারায়ণেরও অসম্মান ঘটেছিল সেই দিনটিতে। আর মরিয়ম বেগম সাহেবাও ঠিক সেই দিনটিতেই মতিঝিলের কারা কক্ষের ভেতর নিক্ষিপ্ত হয়েছিল। আর ঘসেটি বেগম সেই দিনই চেহেল সুতনের হারেম থেকে বাঁদির পোশাক পরে চকবাজারের রাস্তায় পায়ে হেঁটে বেরিয়ে গিয়েছিল। আর ঠিক সেই দিনই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা হেবাত জং শাহ কুলি খান আলমগীরও হঠাৎ একলাই একটা উটের পিঠে এসে দাঁড়িয়েছিল চেহেল সুতনের ফটকে। এই ফটক দিয়েই মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে সুজাউদ্দিন, সরফরাজ খাঁ, আলীবর্দী খাঁ সবাই একদিন ভেতরে ঢুকেছে, হয়তোবা বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু তার আগে আগে চলেছে হাতি, উট, তানজাম, পালকি, ঘোড়া। নবাবী কেতাদুরস্তে বরাবরই নবাবের আগে পিছে ওদের আগমন নির্গমন অপরিহার্য ছিল। কানুনের এতটুকু হেরফের হলে পাহারাদারদের কিংবা খিদমতগারদের কোতল হয়েছে। কিন্তু সেই দিন কিছু হলো না। কন হতুম? পাহারাদারি বা যাকে তাকে চেহেল সুতনের ভেতর ঢুকতে দেবে কেন? কে তুমি? তোমার পাঞ্জা আছে কিনা দেখাও। আগে নিজের নাম ধাম কুলুজি পেশ করো, তবে তো ভাববো ভেতরে যাবার এখতিয়ার তোমার আছে কিনা। তা সে বেচারেরও তো কোনো দোষ নেই, তখন সারা মুর্শিদাবাদ ঝিম হয়ে ঘুমোচ্ছে নেশার ঘরে। শারাফত আলীর আরক্ষের নেশা, সে নেশা বড় সাংঘাতিক। একবার সেই নেশা করলে রাজ্য, রাজা, বিষয়, ক্ষোভ, কামনা সব কিছু একাকার হয়ে যায়। আর ঠিক সেই সময়ে যেন ছায়ার মতো কি এলো ফটকের সামনে। একটা উটের পিঠের ওপর কে যেন বসেছিল, সেটাও নজরে পড়েছিল। কিন্তু সেই মানুষটা যে কে তা সেই আবছা অন্ধকারে আর ভালো করে দেখতে পায়নি, শুধু অভ্যেসের তাগিদে হাঁক দিয়েছিল, কর হতুম। তার সঙ্গে সঙ্গে খাড়া মাথাটা গলা থেকে খসে যাবার মতো হয়েছিল তার। মনে হয়েছিল সে যেন যমদূতকে সামনে দেখল।
কিন্তু সামলে নেবার আগেই লম্বা উঁচু উটটা একেবারে সরসর করে ভেতরে ঢুকে গেছে। তখন খেয়াল হয়েছে এ তো জাহাপানা। আর দৌড়ে গিয়ে খবরটা দিয়েছে পরের ফটকের চৌকিদারকে। সেও তাজ্জব হয়ে গেছে। তারপর এক কান থেকে আরেক কানে, যেতে যেতে নহবত মঞ্জিলের ইনসাফ মিয়ার কানেও গিয়ে উঠল। তখন ইনসাফ মিয়া টরির কোমল রেখাপটা নিয়ে কায়দা করতে গিয়ে হয়রান হয়ে যাচ্ছে। এমন সময় ছোটে সাগরেদ বললে, উস্তাদজি, নবাব ফিরে এসেছে। নবাব? ইনসাফ মিয়া দিনরাত সুর নিয়ে মেতে থাকলে কি হয়, নবাবের খবর তাকেও রাখতে হয়। নবাব কোথায় আছে, কি করছে, সব খবরই আর সকলের মতো ইনসাফ মিয়াও রাখে। সবাই জানত নবাব লক্কাবাগে ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই করতে গেছে। কিন্তু ফিরে এলো কেন? লড়াই ফতে হয়ে গেছে? না চাচা, নবাব একলাই ফিরে এসেছে। সঙ্গে ফৌজ নেই? তাই তো বটে। তখন ইনসাফ মিয়ার খেয়াল হলো, এমনটা তো কানুন নয়। নবাব আলীবর্দী খাঁ যখন উড়িষ্যা থেকে, পূর্ণিয়া থেকে, নানা দিক থেকে লড়াই ফতে করে ফিরে আসতো, তখনকার কথা তো ইনসাফ মিয়ার মনে আছে। ছোটে সাকদেরও ইয়াদ আছে। এই নবাবও যখন পূর্ণিয়া থেকে নিজের ভাই শওকত জংকে হারিয়ে রাজধানীতে ফিরে এসেছিল, তখন অন্যরকম। তবে কি টরি রাগ বন্ধ করব? জয়জয়ন্তী বাজাবো? না উস্তাদজি, ব্যাপার গড়বড় বলে মালুম হচ্ছে। কিসের গড়বড়? নবাব হেরে পালিয়ে এসেছে। দাঁড়াও উস্তাদজি, আসলি খবর মালুম করে আসছি। ইনসাফ মিয়া নহবত বাজানো বন্ধ করে দিলে। ছোটে সাগরেদ নহবত মঞ্জিলের পথের সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নেমে এলো। নিচে নেমে দেখলে চেহেল সুতনের ছোট ফটক ফাঁকা। তারপর বড় ফটকে এলো। সেখানেও পাহারাদার নেই। এদিক ওদিক চেয়ে চারদিক দেখতে লাগলো। মশালচিরা পাশেই ঘুমোয়, সেখানে গেল। সেখানেও কেউ নেই। বড় তাজ্জব ব্যাপার তো। সবাই কি রাতারাতি নিজামতে চাকরি ছেড়ে দিলে? তারপর বাইরে থেকে হল্লা কানে এলো। রাস্তায় যেন ভিড় জমেছে মানুষের। কিসের ভিড়? এত ভিড় কেন? তারপর দেখা হয়ে গেল খোজা সর্দার পিরালি খাঁর সঙ্গে। পিরালি খাঁ হন্তদন্ত হয়ে দৌড়চ্ছে বাইরের ফটকের দিকে। ছোটে সাগরেদ পেছন পেছন দৌড়ে গেল। কি হয়েছে পিরালি খাঁ সাহেব? নবাব ফিরে এসেছে? তখন আর পিরালি খাঁর কথা বলবার সময় নেই। বললে, হ্যাঁ। কোথায় যাচ্ছ তুমি খাঁ সাহেব? মতিঝিলে, নানি বেগম সাহেবাকে ডাকতে। নবাব কি লড়াইতে হেরে ফিরে এসেছে খাঁ সাহেব? কিন্তু সেই কথার উত্তর আর না দিয়ে পিরালি খাঁ অন্ধকারের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। সেই আবছা অন্ধকারের মধ্যেই ছোটে সাগরেদ হতভম্বের মতো চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে আবার নহবত মঞ্জিলের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। নবাব মির্জা মোহাম্মদ তখন চেহেল সুতনের ভেতর ঢুকেছে। খুব চেনা জায়গা। ছোটবেলা থেকেই এই চেহেল সুতনেই বড় হয়েছে মির্জা মোহাম্মদ। সবাই সেইখানে তখন অসাড় হয়ে ঘুমোচ্ছে। হাতের কাছে হুকুম করবার মতো কেউ নেই। নিয়ামত রয়ে গেছে সেই লক্কাবাগে। নবাবের জীবনের শেষ মর্যাদাটুকু সেই লক্কাবাগেই ফেলে রেখে আসতে হয়েছে হঠাৎ। আর নিয়ামতকেও কিছু বলবার সময় ছিল না তখন। যে লোক জীবনে 3 বার আত্মহত্যা করতে গিয়েছিল, তার সঙ্গে লড়াই করবার আগে 3বার ভাবা উচিত ছিল। ইয়ারজান বলেছিল ক্লাইভ নাকি 3বার নিজের হাতে নিজের জান নিতে গিয়েছিল। উটটার পিঠ থেকে নবাব নেমে পড়ল। উটটারও কি কম হয়রানি হয়েছে? সেই লক্কাবাগ থেকে ছুটতে ছুটতে এসে শুধু একবার দম নিয়েছিল দাউদপুরে। ভয় ছিল হয়তো ফিরিঙ্গি ফৌজ নবাবের পিছু নেবে। মরিয়ম বেগম সাহেবা সেদিন নবাবের কেন কে জানে, মনে হয়েছিল সেই বিপদের দিনে এক মরিয়ম বেগম ছাড়া আর তার কেউ নেই। কিন্তু হঠাৎই মনে পড়ে গেল মরিয়ম বেগম সাহেবা তো চেহেল সুতনে নেই। ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই করতে যাবার সময় কথাটা কানে এসেছিল। কেউ বলেছিল মরিয়ম বেগম সাহেবা পালিয়ে গেছে। কেউ বলেছিল ফিরিঙ্গিদের সঙ্গে হাত মেলোতে গেছে কলকাতায়।
সেদিন বিশ্বাস হয়নি নবাবের। তবুও দরজাটা সামনে ঘা দিতে দিতে নবাব ডাকতে লাগল, মরিয়ম বেগম সাহেবা, মরিয়ম বেগম সাহেবা। নজর মোহাম্মদ নবাবকে সামনে দেখে অবাক হয়ে গেছে। খুদাবান্দ, মরিয়ম বেগম সাহেবার মহল কোথায় রে? কোন দিকে? মরিয়ম বেগম সাহেবা তো মহলে নেই জাহাপানা। নেই? এখনো ফিরে আসেনি? এত দেরি করছে কেন ফিরতে? কোথায় গেল তোরা খবর রাখিস না কেন? কিন্তু কথা বলতে বলতে হঠাৎ যেন খেয়াল হলো নবাবের। খেয়াল হলো যে আজ আর তার সঙ্গে কেউ নেই। এতদিন চেহেল সুতনের ভেতরে প্রত্যেকটি বেগম ছিল নবাবের নিজের সম্পত্তি। পুরস্কারক্রমে যে সম্পত্তি জমা হয়ে হয়ে চেহেল সুতনের পাথরগুলো পর্যন্ত ভারী হয়ে উঠেছিল, আজ সমস্ত ফাঁকা, কেউ নেই তার। নজর মোহাম্মদ? কোনো উত্তর নেই। আবার ডাকলেন নবাব, পিরালি খা, বরকত আলী, নজর মোহাম্মদ। সমস্ত চেহেল সুতুন যেন সেই চিৎকারে গম গম থমথম করে উঠল, যেন হঠাৎ মুর্শিদাবাদ মসনদের সমস্ত বেহেস্তে যাওয়ার নবাবের প্রেতাত্মা একসঙ্গে সাড়া দিয়ে উঠল। খোদাবান্দ। 27 বছর বয়সের নবাব চারিদিকে চাইতে লাগলো হতবাক হয়ে। কে সাড়া দিলে? কে জবাব দিলে? কে? কারা ওরা? কোথায় ওরা? তারপর মনে পড়ল নানি বেগম সাহেবার কথা। দৌড়ে গেল নানি বেগম সাহেবার মহলের দিকে। এই সময় নানি বেগম সাহেবা জুম্মা মসজিদে নামাজ পড়তে যায়। তবুও নানি বেগম সাহেবার মহলের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগল, নানি বেগম সাহেবা, নানি বেগম সাহেবা। ঘুঙুরের শব্দ করতে করতে কে যেন সামনে এসে দাঁড়ালো। এসে নবাবকে দেখে ভয়ে চমকে উঠেছে। তারপর কাঁপতে কাঁপতে বললে, নানি বেগম সাহেবা মতিঝিলে গেছে আলীজাহা। মতিঝিলে? কেন? তা মালুম নেই আলীজাহা। সত্যি নবাবের বিশ্বাস যেন এইবার পাকা হয়ে গেল। তার আর কেউ নেই। আমি অত্যাচার করেছি নানি বেগম সাহেবা, আমি পাপ করেছি। মরিয়ম বেগম সাহেবা, তোমাকেও জানিয়ে রাখি, আমি অন্যায় করেছি। এই খবর তোমাদের কাছে নতুন নয়, কিন্তু আজ নতুন করে আবার তোমাদের জানিয়ে রাখলুম। আমি চলে যাবার পর তোমরা দুনিয়াকে জানিয়ে দিও আমি লম্পট, জানিয়ে দিও আমি পাপী, প্রচার করে দিও আমি স্বার্থপর, নীচ, চরিত্রহীন। কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা একথাও প্রচার করে দিও যে আমি অনুতাপ করেছি। আমি বিশ্বাস করেও অনুতাপ করেছি, অবিশ্বাস করেও অনুতাপ করেছি, ভালোবেসেও অনুতাপ করেছি, ঘৃণা করেও অনুতাপ করেছি। আর অনুতাপে যদি কিছু সুফল থাকে, সেটুকু যেন আমার প্রাপ্য হয়। তার বেশি আর কিছুই চাই না আমি। হঠাৎ সামনে যেন কার তানজাম এসে থামল। নানিজি, মির্জা। মির্জা মোহাম্মদ দুই হাতে নানি বেগম সাহেবাকে একেবারে জড়িয়ে ধরেছে। নানি বেগম সাহেবার দুই চোখ জলে ভরে এলো। বললে, কি হলো রে মির্জা, এমন করছিস কেন? নানিজি, আমি লড়াইতে হেরে ফিরে এসেছি। নানি বেগম বললে, তাতে কি হয়েছে মির্জা? তোর নানা তো অনেকবার এমন করে হেরে গেছে, তুই অত কাঁপছিস কেন? মির্জা বললে, আমি যদি সহজে হেরে যেতুম তাহলে তো আমার দুঃখ থাকতো না নানিজি। আমাকে যে আমার মীর বক্সিরা হারিয়ে দিলে, আমি যে তাদের বিশ্বাস করেছিলুম খুব। এখন কি হবে নানিজি? নানি বেগম বললে, কোন মীর বক্সি? কোন মীর বক্সি তোকে হারালে? মির্জা বললে, মির্জাফর আলী। কিন্তু কোথায় হারালে? কি করে হারালে? সব কথা বুঝে বলবার এখন সময় নেই নানিজি। এরই মধ্যে আমাকে যা হোক একটা কিছু ব্যবস্থা করতেই হবে, নইলে তোমার চেহেল সুতন আর বাঁচবে না, আমি বাঁচব না, তুমিও বাঁচবে না, আমরা আর কেউ বাঁচব না নানিজি। মুর্শিদাবাদের মসনদ পর্যন্ত চলে যাবে।
কে বললে মসনদ চলে যাবে? এই বলে নানি বেগম সাহেবা নিজেকে মির্জার হাত থেকে ছাড়িয়ে নিলে। তারপর বললে, পিরালি। পিরালি আর বরকত আলী পাশে দাঁড়িয়েছিল। সামনে এসে দাঁড়ালো। বলে, নহবত মজিলে নহবত থামালে কেন ইনসাম মিয়া? এতক্ষণে যেন সকলের খেয়াল হলো। সত্যি তো, নহবত তো বাজছে না আর। নবাব লড়াই থেকে ফিরে এলে কি নহবত থেমে যায়? যা বাজাতে বলগে যা। ছোটে সাগরেদ তখন ইনসাফ মিয়ার সামনে বসে নিচের রাস্তার দিকে চেয়ে দেখছে। এ কি তাজ্জব ব্যাপার ঘটেছে তার চোখের সামনে। মুর্শিদাবাদে তো এমন ঘটনা ঘটেনি আগে। সমস্ত কিছুই ওলটপালট হয়ে যাবে নাকি? একটু আগেই নানি বেগম সাহেবার তানজাম বেরোলো চেহেল সুতুনের ফটক থেকে। আবার খানিক পরে চেহেল সুতুনে ফিরে এলো। কি হবে চাচা? বুড়ো ইনসাফ মিয়াও হতবাক হয়ে গেছে। এমন করে কখনো তাকে সুরের মুখ চাপা দিতে হয়নি। হঠাৎই বরকত আলী সিঁড়ি দিয়ে তরতর করে ওপরে উঠে এসেছে। কি হলো মিয়া সাহেব, নহবত থামালে কেন? বাজাও বাজাও। দুজনেই অবাক হয়ে গেছে বরকত আলীকে দেখে। বরকত আগে কখনোই নহবত মঞ্জিলে এসে এমন করে হুকুম করেনি তাদের। কি হলো বরকত? নানি বেগম সাহেব জিজ্ঞেস করছে নহবত থামলো কেন, বাজাতে বলেছে। তা শুনলাম নাকি নবাব লড়াইতে হেরে ফিরে এসেছে। বরকত আলী রেগে গেল। দূর মিয়া সাহেব, নবাব কখনো লড়াইতে হারতে পারে? লড়াই চলছে লক্কাবাগে। ফিরিঙ্গি হারামদের সাধ্য কি নবাবকে হারায়? বাজাও বাজাও বাজাও। বাজাবো? হ্যাঁ, বাজাবেন না তো কি চুপ করে বসে থাকবে? দেখছো না নহবত বন্ধ হয়েছে, রাস্তায় ভিড় জমছে, হল্লা হচ্ছে। তাই তো বটে। ইনসাম মিয়া বুড়ো হয়ে গিয়েছিল, হয়তো নতুন জামানার কানুন বুঝতে পারেনি। জামানা বদলে যাচ্ছে। নবাব আলীবর্দী খাঁর জামানার কানুন নবাব সিরাজউদ্দৌলার জামানায় চলবে কেন? তাই তো বটে। বরকত আলী আবার তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এইবার ইনসাফ মিয়া জয় জয়ন্তী ধরলে। ছোটে সাগরেদ সুরটা শুনেই তবলায় জোর সে চাটি মারলে। ক্যা বাত, ক্যা বাত।